my loving students and my followers. Today again I am here with this discussion. In my last class, perhaps you see I did there how to make translation from Bengali to English with the help of adjective clause or relative clause. In my last class, I have already shown all these things. Today, the topic of our discussion that you are getting in your class, how you can translate this type of Bengali sentences into English with the help of adverbial clause. Okay? তাহলে দেখো যে আমরা এই যে বাক্যগুলো নিয়েছি এই বাক্যগুলো সব সংযুক্তকারী বাক্য। বাংলায় এদেরকে আমরা বলি সংযুক্তকারী বাক্য, সংযুক্ত বাক্য। ক্লিয়ার ব্যাপারটা? এই বাক্যগুলো যেগুলো আমি লিখেছি, যখন আমরা বাক্যগুলো দেখবে এই বাক্যগুলো প্রতিদিন আমরা সব সময় আমাদের বাংলা কথায় আমরা এই বাক্যগুলো বলি। যখন আমরা কিছু বাংলাতে লিখি এই বাক্যগুলো লিখি, এরকম না যে এই বাক্যগুলোর সাথে তোমাদের কোনো পরিচয় নেই। ক্লিয়ার? কিন্তু এই বাক্যগুলোকে যখন আমাদের প্রয়োজন পড়বে যে ইংরেজিতে লিখতে অথবা বলতে, তখন আমরা কিভাবে করব, তখন আমরা কি রুল অ্যাপ্লাই করব, কিভাবে তাদেরকে আমরা বাংলা থেকে ইংরেজিতে নিব, সেই আলোচনাটাই এখানে করছি। ওকে? যখন দেখবে যে সংযুক্তকারী বাক্য, অর্থাৎ একটা বাক্যে একের অধিক ক্লজ আছে, সংযুক্তকারী বাক্য মানেই আমরা বাক্য কখন বলি, অর্থাৎ বাক্যটার শেষে যদি একটা দাড়ি থাকে তাহলে দাড়ির মধ্যে যতটা অংশ তাকে আমরা একটা বাক্য বলি। বাক্য কমপ্লিট না হলে আমরা দাড়ি দিতে পারি না বাংলায়, আর ইংরেজিতে ফুল স্টপ দিতে পারি না। তাহলে একটা দাড়ি মানে একটা বাক্য আছে, ইংরেজিতে একটা ফুল স্টপ মানে একটা বাক্য আছে। কিন্তু একটা বাক্য কখনো একটা সাবজেক্ট একটা ভার্ব দিয়েও একটা বাক্য হয়, যাকে আমরা সিম্পল বাক্য বলি। ক্লিয়ার? আবার একটা বাক্য বা একটা সেন্টেন্স কখনো একের অধিক ফাইনাইট ভার্ব, একের অধিক সাবজেক্ট নিয়েও একটা বাক্য তৈরি হয়। তাহলে সেই বাক্যটাকেই আমরা বলি হচ্ছে সংযুক্তকারী বাক্য। এবং সেই বাক্যগুলো দেখবে যে সেখানটায় একের অধিক ক্লজ একে অপরের সাথে যুক্ত থাকে, কোনো লিঙ্কিং ওয়ার্ড অথবা কনজাংশন যেটাই বলো সেটা দিয়ে যুক্ত থাকবে, একের অধিক ক্লজ। কম্পাউন্ডে যখন যাবে দেখবে সব ওখানটায় প্রিন্সিপাল ক্লজ থাকবে, একের অধিক, দুটো তিনটে চারটে, ঠিক আছে? সবাই ওরা প্রিন্সিপাল ক্লজ, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। আর যখন আমরা কমপ্লেক্সে যাব তখন দেখব সেখানে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে আর একের অধিক তোমাদের সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ মানে যে ক্লজগুলো নির্ভরশীল প্রিন্সিপাল ক্লজের উপর। ক্লিয়ার ব্যাপারটা? এবার সেই সাবঅর্ডিনেট ক্লজগুলোকে আমরা তিন ভাগে চিনি। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, একটা অ্যাডভার্ব ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কি, কিভাবে সেটাকে আমরা শিখবো, কিভাবে তাদেরকে চিনবো, কিভাবে বাংলা বাক্য ইংরেজিতে ট্রান্সলেশন করবার সময় তাদেরকে ব্যবহার করব। অল দিস থিং ইন মাই লাস্ট ক্লাস আই হ্যাভ অলরেডি ডান। টুডে আজকে আমরা যাচ্ছি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা, এবং সেক্ষেত্রে বাংলা বাক্যগুলো দেখতে কেমন হয়, কোন অংশটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো, তাকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব, অল দিস থিংস উইল বি কভার আপ টুডে, ইজন্ট ইট? তাহলে দেখো, প্রথম প্রশ্ন, অ্যাডভার্ব কাকে বলে? ভার্বটা কোনো বাংলায় যখন কোনো ক্রিয়া সম্পন্ন হয়, ইংরেজিতে যখন কোনো ভার্ব সম্পন্ন হয়, তখন সে কতগুলো প্রশ্ন সামনে রেখে সম্পন্ন হয়। অর্থাৎ ভার্বটা কোথায় হচ্ছে, কেমনভাবে হচ্ছে, কেন হচ্ছে, কি শর্তে হচ্ছে, কি উদ্দেশ্যে হচ্ছে, ঠিক আছে, কার তুলনায় হচ্ছে। এই যে প্রশ্নের উত্তরগুলো, এই প্রশ্নের উত্তরগুলো যে এসে দিয়ে দেয় সেই শব্দটাকে বলা হয় ওই ভার্বের অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজটা কি? তাহলে একই কাজ করবে, অ্যাডভার্ব যা করে অ্যাডভার্বিয়াল ক্লজও তাই কাজ করে। ক্লিয়ার ব্যাপারটা? অ্যাডভার্বিয়াল ক্লজের কাজ কি? ওই ক্লজটা বলে দেবে যে তোমার প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব, সেই ভার্বটা কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কেন হচ্ছে, কি শর্তে হচ্ছে, কি উদ্দেশ্য হচ্ছে, এইগুলার ব্যাখ্যা যে ক্লজগুলো এসে করে দেবে সেই ক্লজগুলোকে বলবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আজকের আমাদের এখানে যতগুলো উদাহরণ নেওয়া হয়েছে
সব অ্যাডভার্বিয়াল ক্লজের উদাহরণ নেওয়া হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? আই সাপোজ ইউ ক্লিয়ারলি আন্ডারস্টুড হোয়াট সো ফার আই টোল্ড ইউ, ইজন্ট ইট? নাও ইউ সি। দেখো, যেহেতু তুমি অসুস্থ, তোমার আসার প্রয়োজন নাই। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই জায়গাটায় দেখো, যেহেতু তার মানে কারণ, তাই না? এইখানটায় আমরা কি লিঙ্কার ইউজ করব? সিন্স অথবা অ্যাস। সিন্স অথবা অ্যাস এখানে আমরা ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে দেখো, আগে আমরা লিখে নিই, তারপরে ব্যাপারটাকে বুঝিয়ে দিই। প্রথম আসো, তুমি অসুস্থ, তার মানে তুমি হও অসুস্থ, তার মানে এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লিখবো, তাই না? তুমি হও অসুস্থ। ক্লিয়ার? তাহলে এখানে আমি শুরু করে দিলাম, এই জায়গাটা শুরু করে দিলাম। দেখো, সিন্স, সিন্স মানে যেহেতু, সিন্স বা অ্যাস যে কোনো একটা বসাও। সিন্স ইউ আর, তুমি হও ইল। সিন্স ইউ আর ইল, যেহেতু তুমি হও অসুস্থ, তোমার আসার প্রয়োজন নাই। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখি? তোমার প্রয়োজন, আমরা নিড, নিড কতভাবে ব্যবহার করা যায়, নিডকে কখন ব্যবহার করবার, নিডের প্রয়োজন কি? NEED, নিড মোডাল অক্সিলারি। সে কখনো অক্সিলারি, কখনো মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়। নিড নিয়ে আমার একটা টোটাল ক্লাস করা আছে, ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ আর ইন্টারেস্টেড, দেন প্লিজ ইউ go there and learn what is the importance of need in your English sentence. Okay, now you see. তাহলে দেখো, তোমার প্রয়োজন তার মানে কি? ইউ নিড, তোমার প্রয়োজন, তোমার প্রয়োজন আসতে বা আসার, তাহলে অসমাপিকা ক্রিয়া। তাহলে এখানে আমরা কি লিখব? টু কাম। এটা কি হয়ে গেল? ইউ নিড টু কাম, তোমার প্রয়োজন আসা। উচ্চারণে ইনফিনিটিভ, টু প্লাস V1, যাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? এইটার উচ্চারণ কখন কোন কোন উচ্চারণে ব্যবহার করবে? উচ্চারণে এবং তে উচ্চারণে। ক্লিয়ার? তাহলে তোমার প্রয়োজন আসা, তাহলে যখন উচ্চারণ হবে অসমাপিকা ক্রিয়া, বা যখন তোমার তে উচ্চারণ হবে, তখন আমি ইনফিনিটিভ অথবা জিরান্ড ব্যবহার করব। মাইন্ড ইট, ইনফিনিটিভ। এইটার উপরেও আমার ক্লাস আগে করা আছে, তাহলে ওগুলো ফলো করবে। তাহলে দেখো, টু কাম, তাহলে তোমার প্রয়োজন আসা, তোমার প্রয়োজন না আসা। ঠিক আছে? এখানে নেই আছে, তাহলে এখানে আমি কি করে দিব? নট করে দিব। তাহলে ইউ নিড নট টু কাম, তোমার আসার প্রয়োজন নেই। ভেরি সিম্পল। কিভাবে বাক্যগুলো লিখবে দেখো। ওকে, নাও ইউ সি যে এটা অ্যাডভার্বিয়াল ক্লজটা কেন। আসলে আমরা কি জানি, এটা আমাদের কাছে লিঙ্কার, লিঙ্কার এল লিখে রেখেছি। লিঙ্কার, লিঙ্কারের সাথে যে অংশটা থাকে তাকে আমরা কি বলি? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। আর পরের অংশটাকে আমরা কি বলি? প্রিন্সিপাল ক্লজ। তার মানে এটা আমার কি জয়নিং গেল? কমপ্লেক্স জয়নিং। তাহলে প্রথম কাজ, যদি ইংরাজি লাইনটা দেওয়া থাকতো যে সিন্স ইউ আর ইল ইউ নিড নট টু কাম, তোমাকে এই লাইনটা দিয়ে তোমাদেরকে যদি বলা হতো যে এখান থেকে সাবঅর্ডিনেট ক্লজ বের করো, কোনটা? ভেরি ইজি। যে অংশের সাথে লিঙ্কার দেওয়া থাকে সেটা সাবঅর্ডিনেট ক্লজ, বাকিটা প্রিন্সিপাল ক্লজ। এবার এই সাবঅর্ডিনেট ক্লজটার ক্যারেক্টার কি? নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ? আসলে দেখো, এই ক্লজটা কিসের ব্যাখ্যা দিচ্ছে? এই যে তার আসার প্রয়োজন নেই, ভার্বটা, ক্রিয়াপদটা, তার কারণ হিসাবে এটা আছে। কি কারণে সে আসবে না? ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ভার্বটা কেন ঘটতে যাচ্ছে তার কারণ যে ব্যাখ্যা করে দিল, সেটা আমাদের কাছে কি হয়ে যাবে? অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার দেখো, রিজন, এটাকে বলে অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন, কি কারণে সে আসবে না। ক্লিয়ার হয়ে গেল? এবার আসো দেখো, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল কিন্তু পরীক্ষায় পাশ করতে পারেনি। এই যে যদিও, ফলো করো, যদিও, যদিওটার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? যদিওর জন্য আমরা দো, THOUGH, দো অথবা অল দো, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। কিসের জন্য? যদিও, যদিও শব্দটার জন্য। ক্লিয়ার ব্যাপারটা? ফলো করো।
তাহলে আগে আসো, যদিও আমি বসিয়ে দিলাম although, all, THOUGH, ঠিক আছে। তাহলে অলদো বসে গেল, অলদো মানে যদিও, সে কঠোর পরিশ্রম করেছিল। এই যে বাক্যটা, এইটার যে ক্রিয়াপদে দেখো ছিল, ছিল মানে যখন আমরা বাংলা ক্রিয়ার শেষ উচ্চারণে লে লো লাম পাই, তার মানে সেটা আমার সিম্পল পাস্টের অ্যাক্টিভে লিখতে হবে। তার মানে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অ্যান্ড অবজেক্ট। ক্লিয়ার? তাহলে সে, এটা আমার সাবজেক্ট হি, এবার হচ্ছে করেছিল, সাবজেক্টের পরে আমি ভার্ব লিখবো বাক্য গঠনে, সাবজেক্ট তারপরে ভার্ব। ঠিক আছে? তাহলে পড়া ইংরেজি ডু, তাহলে আমি ডিড করে দিই, ডিড করেছিল, এটা আমার ভিটু হয়ে গেল, যেহেতু এটা সিম্পল পাস্টে লিখবো। তাহলে হি ডিড হার্ড ওয়ার্ক, তার মানে কঠিন কাজ সে করেছিল, হি ডিড হার্ড ওয়ার্ক। ক্লিয়ার? কিন্তু, কিন্তুতে কি বসাই দিব? কমা। কিন্তু সে পারে নাই পাস করতে, তাহলে পারলে বলতাম পারা ইংরেজি কি, আমাদের অক্সিলারি মোডাল ক্যান, ক্ষমতা বোঝায় ক্যান, তার পাস্ট ফর্ম করতে পারে নাই কুড। তাহলে আমি কি লিখবো? হি কুড নট পাস দ্য এক্সাম। ঠিক আছে? হি কুড নট পাস দ্য এক্সাম। ক্লিয়ার? তাহলে আমরা কি করে দিলাম দেখো, ব্যাপারটা বোঝো। তাহলে কি করলাম? দো হি ডিড হার্ড ওয়ার্ক, যদিও সে কঠিন পরিশ্রম করেছিল, তবুও কমা হি কুড নট পাস দ্য এক্সাম, সে পরীক্ষা পাস করতে পারে নাই। এটাকে কুড নট করলাম কেন? ক্যান মানে পাস করা, মানে ক্যান মানে পারা, আর কুড মানে তার পাস্ট ফর্ম পারে নাই। ঠিক আছে? কুড নট। তাহলে এই যে বাক্যটা, তাহলে এইটা আমার কাছে হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, খেয়াল করো। আর এটা আমার কাছে লিঙ্কার, তার মানে আমার এটা সাবঅর্ডিনেট ক্লজের অংশ চলে যাচ্ছে, সাবঅর্ডিনেট ক্লজের অংশ চলে যাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এটা আমার অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন? কুড নট পাস দ্য এক্সাম, পরীক্ষায় পাস করতে পারেনি, এই যে মূল ভার্বটা, পাস করতে পারে নাই। কি অবস্থায় পারে নাই তার ব্যাখ্যা এখানে দিয়েছে, যদিও সে পরিশ্রম করেছিল, অবস্থাটার কথা বলে দিয়েছে, তাই না? এগুলাকে আমরা কি বলি? দ্বন্দ্বমূলক। দ্বন্দ্বমূলক জেনারেলি কি হয়, হার্ড পরিশ্রম করলে পাস করার কথা, যখন দেখা যাচ্ছে একটা করা হলো, তার রেজাল্ট অনুযায়ী যে কাজটা আসার কথা ছিল তার উল্টাটা আসছে, দ্বন্দ্বমূলক বাক্য, তখন আমাদেরকে কি করতে হয়? এই যদিও দিয়ে বাক্যটাকে আমাদের লিখতে হয়। অর্থাৎ এটা হলো না, কি পরিস্থিতিতে হলো না তার ব্যাখ্যা এখানে রয়েছে। তাই ভার্বটা সম্বন্ধে এটা বলছে, ভার্বটা কেন হলো বা কেন হলো না তার ব্যাখ্যা এটা রয়েছে, কি অবস্থায় হয় নাই, তাই এটা আমাদের কাছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, নাও ইউ সি। তারা মিটিংয়ে আসতে পারে নাই কারণ তারা ব্যস্ত ছিল। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো একটা জিনিস, কারণে আমরা কি জানি? আমরা বিকজ দিয়ে করতে পারি, BECAUSE, বিকজ করতে পারি। ঠিক আছে? তাহলে দেখো আবার অ্যাজ দিয়েও করতে পারি, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো, তারা মিটিংয়ে আসতে পারে নাই, তাহলে এই যে যদি পারতো তাহলে কি বলতাম আমরা? তারা মিটিংয়ে আসতে পেরেছিল, তাহলে এটা পাস্ট টেন্স, সেটারই না করে দিব। তার মানে তারা, দেখো দে পাস্ট টেন্স, দে ডিড নট, ও আসতে পারে নাই, পাড়া ইংরেজি আছে, আমরা তাহলে পাড়া ইংরেজি ক্যান হচ্ছে পাড়া, পারে নাই কুড নট, তাহলে দে কুড নট পাস্ট টেন্সে, দে কুড নট কাম অথবা জয়েন, যেটা ইচ্ছা, দে কুড নট কাম বা জয়েন দ্য মিটিং করে দিই, দে কুড নট জয়েন দ্য মিটিং করে দিই, দ্য কুড নট জয়েন দ্য মিটিং। ঠিক আছে? বিকজ কেন? তারা ব্যস্ত ছিল, তাহলে তারা ছিল, দে ওয়্যার
দে ওয়ার বিজি, ঠিক আছে ব্যাপারটা? তাহলে দে কুড নট জয়েন দ্য মিটিং বিকজ দে ওয়ার বিজি। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে, তাহলে এবার আসো যতদূর, আচ্ছা এবার আসো যে এইটা আমাদের কোনটা গেল, বিকজটা হচ্ছে আমাদের লিঙ্কার। ক্লিয়ার? আমার তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এসসিএল, আর এটা আমাদের কাছে কি হয়ে গেল, প্রিন্সিপাল ক্লজ পিসিএল, সংক্ষেপে লিখলাম পিসিএল, প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ এসসিএল। ওকে, তাহলে এবার আসো দেখো যে এটা আমার প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজের ভার্বকে কুড নট জয়েন, কেন পারলো না তার ব্যাখ্যা এটা রয়েছে। ভার্বটা কেন হলো না, ভার্ব না হওয়ার কারণ এটা, তার মানে দেখাচ্ছে এটা কি, যেটা আমার কাছে অ্যাডভার্বিয়াল সাবঅর্ডিনেট ক্লজ। ভার্বটা কেন হলো না তার ব্যাখ্যা। এবার আসো, যতদূর আমি জানি সে এই কাজটি করেনি। তাহলে দেখো ফার্স্ট, যতদূর আমি জানি অ্যাস ফার অ্যাস আই নো। ক্লিয়ার? অ্যাজ ফার অ্যাজ আই নো, এখানে তোমরা সোফার অ্যাজ আই নো করতে পারো। যাই হোক, অ্যাজ ফার অ্যাজ আই নো, যতদূর আমি জানি, এটা জানা, জানি রস্যই দিয়ে শেষ হচ্ছে, তার মানে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, সাবজেক্ট V1। তাহলে অ্যাজ ফার অ্যাজ আই নো হয়ে গেল, সেই কাজটি করেনি। করলে আমরা বলতাম করেছিল, তার মানে এটা আমার সিম্পল পাস্টের অ্যাক্টিভে আছে, লো লামে শেষ, কিন্তু এটা তারই নাবাচক। তাহলে আমি কি লিখবো, হি ডিড নট ডু দ্য ওয়ার্ক। ক্লিয়ার ব্যাপারটা? হি ডিড নট ডু দ্য ওয়ার্ক, অ্যাকচুয়ালি এটা নাবাচকের জন্য এটা আমার কাছে হেল্পিং ভার্ব, এটা আমার কাছে মেন ভার্ব। এই যে হেল্পিং ভার্বের পরে নট বসে, তাই নটটা বসালাম। অ্যাকচুয়ালি যদি কাজটা করতো তাহলে আমি কি বলতাম, হি ডিড দ্য ওয়ার্ক, করে নাই। এই ডিডকে ভেঙে তার যে কোনো ভার্বের পাস্ট ফর্মকে ভাঙলে কি হয়, হেল্পিং ভার্ব হয়ে যাবে ডিড, আর মেন ভার্বটা তার 1 নম্বর। অর্থাৎ আমি যদি MADE, এটা আমার V2 পাস্ট ফর্ম আছে, একে ভাঙলে আমার কি হবে, এদিকে ডিড হবে আর এদিকে ভার্বের 1 নম্বর হবে V1। তাহলে ডিড আর মেক মিলে মেড হয়। ঠিক তেমনি হি ডিড দ্য ওয়ার্ক, এটা ডিড ছিল, একে ভাঙলে ঠিক একই রকমভাবে হেল্পিং ভার্ব ডিড হলো, আর এখানে ওই ভার্বটারই 1 নম্বর ফর্ম ডু বসে যাবে। ক্লিয়ার? এইভাবে বাক্যে হেল্পিং ভার্ব না থাকলে, তোমার যদি বাক্যে নট বসাতে হয়, তাহলে মূল ভার্ব থেকেই ভেঙে তোমাকে হেল্পিং ভার্ব এনে তারপর নট সেট করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে অ্যাজ ফার অ্যাজ আই নো হি ডিড নট ডু দ্য ওয়ার্ক, তাহলে আমরা এটাকে জানি লিঙ্কার, তার মানে এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজের অংশ পড়লো, আর এটা আমাদের কাছে প্রিন্সিপাল ক্লজের অংশ পড়লো, পিসিএল। ক্লিয়ার? তাহলে এইটা দেখো, যতদূর আমার জানা সেই কাজটা করে নাই। তাহলে কাজটা যে করে নাই, না করলো, এই যে ঘটনাটা, এইটার যে জানা, মানে আমার যতদূর জানার পরিপ্রেক্ষিতে এটা আসছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এবার চলো, আমি তোমার জন্য অপেক্ষা করব যতক্ষণ না তুমি আসো। ক্লিয়ার? তারপর দেখো এখানে কি বলা আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব যতক্ষণ না তুমি আসো। ভেরি সিম্পল। তাহলে এই যে যতক্ষণ না, এটার জন্য আমরা কি ইউজ করব, টিল অথবা আনটিল। এই দুটো কি, টিল অথবা আনটিল। ক্লিয়ার? দুটোর মানেই যতক্ষণ না, নেগেটিভ। তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করব, এই অপেক্ষা করা শেষ উচ্চারণ বাংলা ক্রিয়াপদের বো বা বে যদি থাকে, তাহলে তোমরা কি বুঝবে, ফিউচার সিম্পল, অর্থাৎ ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের অ্যাক্টিভ। তার মানে সাবজেক্ট শ্যালুল, ভার্বের 1 নম্বর, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি অপেক্ষা করব, তাহলে আই শ্যাল ওয়েট, ঠিক আছে, তোমার জন্য, ফর ইউ। ক্লিয়ার? তাহলে আই শ্যাল ওয়েট ফর ইউ, এই বাক্যটাকে আমরা এভাবেও লিখতে পারতাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স দিয়ে।
আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ, যদি বাক্যটা এরকম থাকতো যে আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, যদি থাকতো উচ্চারণটা, তাহলে কিন্তু আমরা এটা ফিউচার কন্টিনিউয়াস দিয়ে করতে পারতাম, অর্থাৎ আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ, ইজন্ট ইট? তাহলে আমরা এখানে শুধু আছে অপেক্ষা করব, তার মানে আমরা সিম্পল ফিউচারের অ্যাক্টিভ দিয়ে করলাম, উই শ্যাল ওয়েট ফর ইউ। ওকে, নাও ইউ সি, যতক্ষণ না, তার মানে আমি কি বসাতে পারি, টিল, যতক্ষণ না, যে কোনো একটা বসাও, টিল বা আনটিল, টিল তুমি আসো, এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, তাই না? যখন ক্রিয়াপদটার শেষে এ ই ও থাকে তখন আমরা জানি সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, সাবজেক্ট ভি1, তাহলে সাবজেক্টকে তুমি, ইউ, আর ভি1 কি হবে, কামের কাম হবে, তাহলে কি লিখলাম, আই শ্যাল ওয়েট ফর ইউ টিল ইউ কাম, এটা আমার কাছে হয়ে গেল লিঙ্কার। ক্লিয়ার? তার মানে এটা আমার সাবঅর্ডিনেট ক্লজের পার্ট, এটা আমাদের প্রিন্সিপাল ক্লজের পার্ট। এই যে কাজটা হবে, কেন হবে তার ব্যাখ্যা এটা, মানে অ্যাকচুয়ালি কাজটা কতক্ষণ পর্যন্ত এটা হবে, এই এতক্ষণ পর্যন্ত হবে, অর্থাৎ এই ক্লজটা এই ক্রিয়াপদের কোনো একটা বিষয়কে ব্যাখ্যা করছে, তাই এটা এই ক্রিয়াপদের কি হবে, অ্যাডভার্ব হিসাবে কাজ করছে বলে এই ক্লজটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলবে। মেয়েটি ভীষণ পরিশ্রম করছে, তাহলে দেখো আমি লিখছি দ্য গার্ল, তাহলে পরিশ্রম করছে মানে করিতেছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ, তাহলে দ্য গার্ল ইজ লেবারিং হার্ড, এই লেবার মানেও কাজ করা, বুঝছো তো? লেবার মানে শ্রম হয় নাউনে, আর ভার্বে কাজ করা হয়, তাহলে দ্য গার্ল ইজ লেবারিং হার্ড, ঠিক আছে? কেন? যাতে, এই যে যাতে, এটাকে আমরা কি কি ব্যবহার করতে পারি, দ্যাটও ব্যবহার করতে পারি, আবার সো দ্যাটও ব্যবহার করতে পারি লিঙ্কার হিসেবে। ওকে, তাহলে আমরা লিখি দ্য গার্ল ইজ লেবারিং হার্ড সো দ্যাট, যাতে সে পাস করতে পারে, শি ক্যান, চাকরিটি পায়, শি ক্যান গেট দ্য জব। ক্লিয়ার? তাহলে দ্য গার্ল ইজ লেবারিং হার্ড সো দ্যাট শি ক্যান গেট দ্য জব, তাহলে এই যে এটা আমাদের সাবঅর্ডিনেটের অংশ আর এটা আমাদের প্রিন্সিপাল, এই কাজটা করছে কেন তার ব্যাখ্যা এটা, সুতরাং এই ক্রিয়ার ব্যাখ্যা এটা, তাই এটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, নাও for a long time I am discussing all these things. Now summary, actually what we have already learned from this class. Okay, now you see আমরা এখানে কি কি শিখলাম, এই ধরনের বাংলা বাক্য আমরা পাই, তাদেরকে যখন আমরা ট্রান্সলেট করবো, এদেরকে সংযুক্তকারী বাক্য বলে, কিভাবে ট্রান্সলেট করব, কি কি লিঙ্কারগুলো আনবো, মানে যুক্তকারী যে শব্দগুলো যেগুলো দিয়ে আমরা বাক্যকে যুক্ত করব, এবং করার পরে কোনগুলোকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলছি সেটা আমরা দেখলাম, লিঙ্কারের সাথে যে অংশটা আছে সেটা অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ না নাউনের কাজ করছে, অ্যাডভার্বিয়াল ক্লজের কাজ করছে, কারণ এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখলাম যে সাবঅর্ডিনেট ক্লজগুলো কোনো না কোনো ভার্বের ব্যাখ্যা, কোনো ভার্বের বিষয় সম্বন্ধে কিছু না কিছু বলছে, তাই এরা সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। নাও ওয়ান থিং ভেরি ইম্পর্টেন্ট টু মোস্ট অফ দ্য স্টুডেন্টস, হোয়াট আই সি, গ্রামারটাকে তারা বিরাট বেশি করে ভাবে যে ক্লজ কি, ফ্রেজ কি, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, লট অফ থিংস আর দেয়ার। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছু না, ভেরি সিম্পল। হোয়াট আই সে, ইউ জাস্ট ফলো মাই অল practice, I must say. Okay, this is my experience of more than 40 years. And what I say, just তুমি তোমার বাংলা বাক্যটার উপরে কনসেন্ট্রেট করো, বাংলা বাক্যটাকে তুমি বোঝো। এবার বাংলা বাক্যের জন্য তোমার ইংরাজির কি কি জিনিস আসবে সেগুলোকে তুমি দেখতে থাকো। বাংলা বাক্যকে বাদ দিয়ে তুমি কিন্তু ইংরাজি আলাদাভাবে শেখাটা তোমার কাছে ভীষণ চাপের ব্যাপার। দ্যাট ইজ নট হ্যাপেনিং, মাইন্ড ইট। ক্লিয়ার? ফলে বাংলা বাক্যকে ফিল করো, তারপরে তুমি সেটাকে কিভাবে বাংলা বাক্যের ক্রিয়া খোঁজো, সেই ক্রিয়ার উচ্চারণ দেখো,
কোন টেন্স হবে, অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে, সেটাকে সেট করো। অ্যান্ড যদি তোমরা যুক্তকারী বাক্য পাও তাহলে তুমি কি কি লিঙ্কারগুলোকে আনবে, ও কখন কোন লিঙ্কার কোন উচ্চারণে আসবে সেটা বসাতে থাকো। দিস মাচ ইউ হ্যাভ টু ডু, ভেরি সিম্পল থিং টু লার্ন। ওকে, I hope you have all understood well. If anything to know, if you have any question, use comment box. Okay, I will be there to give you answer. Moreover, I must say, if my class helping you somehow learning English, like it, share it. Don't forget to subscribe, especially for those who are new in my channel. Thank you. Have a good day.